নজরুলই বলছে যে যখন যেখানেই অন্যায় সেখানেই বিপ্লব, যেখানে অন্যায় সেখানে বিদ্রোহ। এখন যখন মানুষ দীর্ঘদিন যাবৎ স্বৈরশাসন এবং পেশিবাদী শাসনের কবলে যখন মানুষ ছিল, ঠিক তখনই একটা আন্দোলন অনিবার্য ছিল। সুপ্রিয় সুধী, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্পের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বর্ণমালা, আমাদের অক্ষর, আমাদের শব্দরাজি, আমাদের বাক্য আগুনের ভেতর থেকে উত্থিত রক্তে ধোয়া। সকল সংগ্রাম, আন্দোলন এবং সমস্ত অধিকারের প্রশ্নে আমাদের বাংলা ভাষা সবসময় উদ্যম এবং চিরঞ্জীব। মানুষের সঙ্গে, জীবনের সঙ্গে, প্রকৃতির সঙ্গে বাংলা ভাষার যে একাত্মতা, বাংলা ভাষার যে সম্মেলন, সেটি একটি অসাধারণ গল্প। আপনারা দেখবেন যে নদীর স্রোতের ঘূর্ণির মতো আমাদের যে বিসর্গ, নদীর স্রোতের ঘূর্ণির মতো মনে হয়। আমাদের নৌকার বৈঠা যে ছলাৎ ছলাৎ করে, সেটা হসন্তের মতো মনে হয়। আমাদের একটি প্যাঁচানো লতার সঙ্গে যুক্ত হয়ে থাকে। আমাদের সত্যিকার অর্থে একটি লতা, অর্থাৎ আমার প্রকৃতি থেকে এই শব্দরাজির উত্থিত হয়েছে। আমাদের জীবন থেকে এই শব্দরাজি এসছে। আমাদের সকল আন্দোলন, সংগ্রাম, আমাদের কবিতা, আমাদের গল্প, আমাদের গান, আমাদের ছড়া, সব কিছুর মধ্যে আমাদের শব্দের যে বিন্যাস, যে ভালোবাসা দিয়ে তৈরি যে অক্ষর, সেই অক্ষর যারা নির্মাণ করেন তাদেরই একজন, এই অক্ষরের সঙ্গে যাদের সম্প্রীতি তাদেরই একজন নজরুল ইসলাম তামিজি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কবিরা কি ভালো থাকে? লেখকরা কি ভালো থাকে? আসলে ভালো থাকে কিনা সেটা এই আমাদের যে ভালো থাকা হচ্ছে একটা ব্যাখ্যার বিষয়। অনেক বড় ধরনের ব্যাখ্যা আছে। আমরা ভালো থাকি, ভালো থাকতে হয় বলে। আমরা ভালো আছি বলে, ভালো আছি বলতে হয় বলে। কিন্তু আসলে তো আমাদের যে সমস্যার প্রেক্ষাপট, আমাদের চারপাশে দেখেন সামাজিক যে কন্ডিশন, আমাদের বিশেষ করে রাষ্ট্রের যে কন্ডিশন, রাষ্ট্রের অর্থনৈতিক যে কন্ডিশন, মানুষের জীবনের যে জীবনচরিত অথবা মানুষের যে হিউম্যান বিহেভিয়ার, এই সব মিলিয়ে আসলে ভালো থাকার সুযোগ খুবই ক্ষীণ। এখানে ভালো থাকা, আমি মনে করি আমি ভালো আছি। কেন ভালো আছি? আমি ভালো বলে আমি ভালো আছি। কারণ কবিরা একমাত্র পারে বলতে যে আমি সাদা মনের মানুষ, এবং আমি দ্যাট্রিন ভাষায় বলি, আমি সবসময় বলি, আনকন্ডিশনালি বলি যে আমি ভালো মানুষ, আমি সাদা মনের মানুষ। যখন বলতে পারবো তখনই তার মানে আমি ভালো। এই যে আমিত্ব আছে নজরুলের মধ্যে, যাকে আমরা সেন্ট্রাল আই বলি, যেটা অডেন বলেছিলেন সেন্ট্রাল আই, কেন্দ্রীয় আমি। সেই কেন্দ্রীয় আমি নিয়ে নজরুলের যে বিদ্রোহী কবিতা, সেই কবির উপরে আপনি 21টি গ্রন্থ রচনা করেছেন। আসলে এই যে আমিত্ব বললেন, যেমন যিনি বলেছেন ভগবানের বুকে একে দেবপদ চিহ্ন, এখানে এই আমিত্ব মানে কি? এই আমিত্ব মানে প্রতিবাদ। কিসের বিরুদ্ধে? কিসের প্রতিবাদ? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ। তো যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, আসলে তাদের ভিতরে আমিত্ব আসে। আমিত্বকে নেগেটিভ অর্থে, আমাদের সমাজে অনেক ক্ষেত্রে নেগেটিভ অর্থে নেয়। আর যখন আপনার ভিতরে আমিত্বকে কাজে লাগিয়ে, আমিত্বকে যদি আপনি ইউজ করেন, কীভাবে যদি এটাকে আপনি টার্ন করেন, আমরা যাকে ইউ টার্ন বলি, যে যদি আপনি ট্রান্সফর্ম ইনটু গুড থিং, আপনি এটাকে যদি পজিটিভ অর্থে নেন, যে আমিত্ব মানে কি? আমি মানে রাষ্ট্র। আমি রাষ্ট্র কী করি? রাষ্ট্র মানে ওয়েলফেয়ার মানে কি? মানুষের কল্যাণ মানে জনকল্যাণ। আর জনকল্যাণ করি বলেই আমার ভিতরে আমিত্ব আছে। আর যার ভিতরে আমিত্ব নেই, সে জনকল্যাণ করতে পারে না। কারণ দানের হাত সবসময় বড়। এটা বিধাতা সৃষ্টিকর্তাও বলেছেন যে এই হাত কি এটা নাকি এটা, কোন হাতটা বড়? যে হাতটা দানের, যে হাতটা থেকে নিচে যায়, সে হাতটাই বড়। তো সঙ্গত কারণে আমি বলবো কবিদের ভিতরে যদি আমিত্ব না থাকে, সে কবিতা লিখতে পারবে না। আর আমি থাকতেই হবে। কেন থাকতে হবে? কারণ বোধ করি যে নবীর পরে সবচেয়ে নবীর দামি যে অ্যাডজেক্টিভটা, নবীর পরেই কবি। কারণ নবীদের কাছে রিসালাত এসেছে, তাদের কাছে বার্তা এসেছে বাই দ্য মেসেঞ্জার অফ জিব্রাইল, বাই দ্য মিডিয়া অফ জিব্রাইল। আমি যখন লিখি যে অনুষ্ঠান নয়, বিসর্গ নয়, বর্ণমালা হই, মানুষ হই, সমুন্নত হই। আচ্ছা তামিজি ভাই, আপনি কিন্তু চুপচাপ মানুষ, আমি লক্ষ্য করছি যে চুপচাপ থাকেন, কিন্তু নজরুলের যে আগুন চাপা বিদ্রোহ, এই বিদ্রোহ আপনি কিভাবে একটা বিষয় আপনার ভিতরে তৈরি হলো যে আপনি এতগুলো 21টি গ্রন্থ লিখে ফেললেন ক্রমাগত? আসলে বলতে হয় যে আমার জন্ম হচ্ছে কাদামাটি এবং সুদামাটির যেই গ্রাম, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মন্দু গ্রাম। কুমিল্লায় তো নজরুল বিবাহ করেছেন, দুটি
তার জীবনে দুটি মেয়ে এসছে, দুটি কুমিল্লা। দুটি কুমিল্লা বলতে একটা প্রমিলা, একটি প্রমিলা, প্রমিলা যদিও মানিকগঞ্জের মেয়ে, কিন্তু তার বেড়ে ওঠা কুমিল্লায়। আর নার্গিস কুমিল্লার মেয়ে, আমাদের মুরাদনগরের মেয়ে, ওটা একটা প্রেক্ষিত ঠিক আছে। কিন্তু কুমিল্লাতে আমার যেই গ্রামে জন্ম, ওই গ্রামে একবারে সবকুটি রাস্তা ছিল কাঁচা রাস্তা। তারপরে বর্ষাকালে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে বর্ষাকালে এই হাঁটু জল পর্যন্ত আমাদের থাকতো রাস্তায়। আমাদের স্কুলের মাঠও হাঁটু জল থাকতো, ইভেন আমাদের স্কুল ক্লাসরুমেও হাঁটু জল থাকতো। ক্লাসরুমে আমরা যে বসতাম, যে হাঁটু জল থাকতো বর্ষাকালে। তো সেখান থেকে বেড়ে উঠে আমার জন্য হচ্ছে ডুয়েল শিপ, মূলত ঢাকার পুরান ঢাকায় সিংটোলা, নবাবপুরে ওই যে বাদামতলি গাছের ফল ফুটতে যেটা, ওখানে আমাদের বাসা ছিল। আমার বাবা ছিলেন একজন প্রবীণ সমবায়ী, ডাক্তার নুরুল আমিন তামিজি। তিনি সমবায় আন্দোলন করতেন এবং তিনি বৃহত্তর কুমিল্লা সমবায় মুক্তি সংস্থার প্রেসিডেন্ট ছিলেন এবং আন্তর্জাতিক সমবায় মুক্তি সংস্থার তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড। এবং সমবায়ের টাকা দিয়ে তিনি বিশ্বের প্রায় 50টি দেশ ভ্রমণ করেছিলেন। কোনো দেশে তিনি আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সঙ্গত কারণে আমার ভিতরে যে আন্তর্জাতিকতা, এটা মূলত আমার বাবার কারণে হয়েছে। আর আমার ভিতরে নজরুলের উপর যে মানে স্টাডি করার মানসিকতা, এটা মূলত প্রথম হয়েছে আমার বাবা যখন আমাকে ইন্ডিয়া নিয়ে গিয়েছিলেন সুরুলিয়াতে। তখনই নজরুল আমার ভিতরে অ্যাফেক্ট করেছে। ওখানে যে নজরুল একাডেমি আছে, তা আমার লেখা নাটক মৃত্যুঞ্জয় নজরুল কিন্তু ওখানে মঞ্চস্থ হয়েছে, মৃত্যুঞ্জয় নজরুল। আমি শুধু এটুকু বলবো, নজরুল আমার ভিতরে প্রবেশ করেছে দুটা কারণে। একটা হচ্ছে আমার ভিতরে গ্রামের যে আবহাওয়াটা ছিল, পাশাপাশি শহরে আবহাওয়াটা আমি পেয়েছি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি সমাজবিজ্ঞান অধ্যয়ন করি, সমাজবিজ্ঞানের পাঠে আপনারা কিছু জানবেন যে সমাজবিজ্ঞানে যেদিন আমরা ক্লাসে প্রবেশ করি, সেদিন আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর নেহাল করিম স্যার, তিনি আমাকে বলেছেন যে তামিজি, তিনি আমাকে তামিজি বলতে পারতেন না, বলতেন তমিজি, বলতেন তমিজি শোনো, এখানে তুমি ঢুকছো সকল সংস্কার জেড়ে মুছে তারপর ঢুকবা। আচ্ছা, নজরুলের সম্পর্কে তো অনেক আলোচনা, নজরুলকে নিয়ে তো গসিপের শেষ নেই। তো নজরুলের গান বেশি দিন টিকবে না, তার কবিতা বেশি দিন টিকবে? আপনি তো 21টা বই লিখেছেন, আপনার কি মনে হয়? নজরুলের গান বেশি দিন টিকবে নাকি কবিতা বেশি দিন টিকবে? আমার উত্তর হচ্ছে গান এবং কবিতা কোনোটাই তার ধ্বংস হবে না, সবগুলি টিকে থাকবে। কারণ তিনি যেমন গানে যেভাবে মানুষকে মানে তার সম্মোহনী ক্ষমতা যে মোহিত করে রেখেছেন, তার কবিতাও কিন্তু মানুষকে মোহিত করে রেখেছে। গান কবিতা ফেরাল কোনোটাকে ফেলে দিতে পারবে না। আর আমার কাছে সবগুলো গানই কিন্তু কবিতা, সবগুলি গানই কবিতা। হয়তো আমরা ব্যাখ্যাতে বলি যে গীতি কবিতা বলতে পারি, কিন্তু আসলে কিন্তু কবিতাই গানে রূপান্তরিত হয়েছে। তো সঙ্গত কারণে গান টিকবে না কবিতা টিকবে, আমি এটা মানে এই প্রশ্নের সঙ্গে আমি এক কথা। এবার জুলাই বিপ্লবে তার গান, দুর্গমগিরি, কান্তার মোড়ে, কখনো কবিতা কখনো গান। এবার জুলাই বিপ্লব তো পুরো যে কথাটা বলতে চাই, আপনি রাইট পয়েন্টে এসেছেন। এবার যে জুলাই বিপ্লবটা হয়েছে, এটা হচ্ছে মানবতন্ত্রের বিপ্লব এবং নজরুল এই বিপ্লবের মূল চেতনায় শীর্ষে দাঁড়িয়েছিলেন নজরুল। এবং নজরুল স্পিডটাই আমাদের ছেলেরা, আমাদের ইউনিভার্সিটি ছেলেরা, বিশেষ করে এই সমন্বয়কদের মধ্যে নাহিদ বা যে বাকের মজুমদার, আমার কাজিন অবশ্য, বাকের মজুমদার এবং যারা ছিল এখানে, এই যে পরে যারা উপদেষ্টা হয়েছে, এদের নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, এদের নিয়ে এদের পরবর্তী কর্মকাণ্ডে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে। কোনো তর্ক বিতর্ক না গেলে আপনি যদি ধরেন যে মানুষের যে ভিতরের যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতটা তারা ঘটিয়েছে, এবং আমি তাদের শুধু একটা লেখা, আমি যখন গাড়ি নিয়ে বের হলাম, দেখলাম যে রাস্তায় লেখা আছে, রাষ্ট্র মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তাদের দেখেন ওই যে ইয়েটা, আমি অবাক হলাম যে এই যে শব্দগুলো তারা সেন্সগুলো নিয়ে এসেছে, এগুলো তাদের মূল প্রেরণা কিন্তু নজরুলই বলছে যে যখন যেখানেই অন্যায় সেখানেই বিপ্লব, যেখানে অন্যায় সেখানেই বিদ্রোহ। এখন যখন মানুষ দীর্ঘদিন যাবৎ স্বৈরশাসন এবং পেশিবাদী শাসনের কবলে যখন মানুষ ছিল, ঠিক তখনই একটা আন্দোলন অনিবার্য ছিল। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যখন কোনো গভর্নমেন্ট, যখন কোনো ডেমোক্রেট গভর্নমেন্ট ক্ষমতা আসে জনগণের ভোটে, আসার পর যখন তারা স্বৈরাচার হয়ে যাওয়ার পরে যখন আন্দোলন হয়, তখন আন্দোলন দমন করার জন্য গভর্নমেন্টের কিছু ল এনফোর্সিং অথরিটি কাজ করে, আন্দোলন দমন হয়, অত্যাচার হয়। যখন সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠার পরে রেভলিউশন হয়, সরকার পতন হয়, গণতান্ত্রিক গভর্নমেন্ট থেকে সরকার পতন হয়, একটি ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়। আসলে মধ্যে ওটাই ইন্টারিম গভর্নমেন্ট না, বিপ্লবী গভর্নমেন্ট বলতে পারি আমরা, যদিও এই গভর্নমেন্টটা বিপ্লবী গভর্নমেন্ট হয় নাই। কারণ বিপ্লবী গভর্নমেন্টে শুধু বিপ্লবীরা থাকবে, আর বিপ্লবীরা যারা বিপ্লবী তারা কখনো গভর্নমেন্টে থাকে না। এটা অ্যাকর্ডিং টু সোশ্যোলজি, আমি সোশ্যোলজি এরিয়া থেকে বলি। তো বিপ্লবী গভর্নমেন্ট হয়, তখন না গণতন্ত্র
না সমাজতন্ত্র, না একতন্ত্র, কোনোটাই থাকে না। এটাকে সমাজবিজ্ঞানের ভাষা বলে অলিগার্কি। আমরা এখন যেটাতে আছি এই চ্যাপ্টারের নাম হচ্ছে অলিগার্কি। এই চ্যাপ্টারের পর যখন আবার নির্বাচন হবে, আবার গণতান্ত্রিক দিকে হয়তো ফিরে যাইতে পারে, নাও যেতে পারে। নির্বাচন হলেই যে আমি আবার গণতন্ত্রে ফিরে যাব, জনকল্যাণমুখী সরকারের দিকে ফিরে যাব, এমন নাও হতে পারে। আবার অনেক কিছু কাকতালীয়ভাবে আমাদেরকে নির্ভর করতে হবে প্রকৃতির উপরে, আমাদের তাকিয়ে থাকতে হবে নিয়তির উপরে। যা আমরা সব বলে থাকি যে কেন এটা হলো না, কেন বলতে কোনো শব্দ নাই। আবার বিপ্লব হতে পারে যদি পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা যদি আসলে মানুষের জন্য কাজ না করে, তারা যদি মানুষের এই চিন্তার দিকে, মানুষের আবেগ অনুভূতির দিকে না তাকায়, তারা যদি আবার স্বৈরশাসন দ্বারা পরিচালিত হয়, তারা যদি আবার চাঁদাবাজি, সন্ত্রাসী অথবা তারা যদি আবার দুর্নীতির দিকে ফিরে যায়, অবশ্যই আবার বিপ্লব হবে। এবং সামাজিক বিজ্ঞানের ভাষায় এটা চক্র, ইয়ারলি দেয় 25 ইয়ার্স চক্র। 25 বছর আগে একটা বিপ্লব হয়, 25 বছর পরে একটা বিপ্লব হয়। যেমন 90-তে একটা বিপ্লব হয়েছিল, আমরা দেখেছি, সেটা ছিল 35 বছর আগে। আবার 25 বছর পরে এসে হয়েছে, আবার 25 বছর পর আবার হইতে পারে, নাও হইতে পারে। যদি আমাদের পরবর্তী গভর্নমেন্ট, যদি আমাদের যে জুড়ে যে স্পিড, এই স্পিড যদি আসলে নজরুল যে স্পিড ছিল, জনকল্যাণমুখী রাষ্ট্র প্রবর্তনের স্পিড, মানবতন্ত্রের যে স্পিড, এই স্পিড যদি রাষ্ট্র পরিচালিত হয়, বিপ্লব আর নাও হইতে পারে। তিনি বলছেন আমি সেই দিন হব শান্ত, যাবে অত্যাচারের খড়গ কৃপান ভূম রণভূমে রণিবে না। হ্যাঁ, তা সে ভীম রণভূমে যদি অত্যাচারের খড়গ কৃপান যতদিন রণিবে ততদিন উনি তার বিরুদ্ধে থাকবেন। নজরুল এখনো বিরুদ্ধে আছেন। এবং সেটা বলি যে আমি সবসময় এটা বলে থাকি যে প্রতি 100 বছরে একজন কাজী নজরুল ইসলাম পৃথিবীতে আসে। প্রতি 100 বছরে কাজী নজরুল ইসলাম আইডল ধরে, প্রতীক ধরি, যে বিদ্রোহের প্রতীক, যে মানুষের মজলুমের আস্থার প্রতীক যদি কাজী নজরুল ইসলাম হন, প্রতি 100 বছরে, প্রতি শতাব্দীতে একজন আসবে। নজরুল তো এত বিদ্রোহী ছিলেন, আপনি তাকে নিয়ে কাজ করেন, আপনার মধ্যে তো বিদ্রোহ এরকম দেখছি না। আসলে আমি বরাবরই বিদ্রোহী। যারা আমাকে জানেন তারা জানেন আমি সেই 1993 সালে যখন আমি সাংবাদিকতা হাতে করি, যখন কন্ট্রিবিউট করি, যখন একটা পত্রিকায়, জাতীয় দৈনিক পত্রিকায়, তখন থেকেই আমি কিন্তু বিদ্রোহী। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লিখি। এবং আমার গ্রন্থসমূহ যদি আপনি পড়েন, অধ্যয়ন করেন, অথবা যদি আমার বিশেষ করে কবিতাগুলো দেখেন, আমার কবিতাগুলো মূলত, আমি কবিতা লিখি, যদি প্রেমের কবিতাও লিখি, সেখানে রাষ্ট্র দাঁড়িয়ে যায়, সেখানে বিদ্রোহ হয়ে যায়। আমাকে সবাই বলে যে আপনি লেখেন প্রেমের কবিতা, আমার কাছে মনে হয় দ্রোহের কবিতা। আসলে বিষয়টাই না, আমার কাছে মনে হয় যে প্রেম একটা দ্রোহ, প্রেমও একটা ইটসেলফ, যে স্বয়ংক্রিয় অটোমেটিক্যালি প্রেম একটা বিদ্রোহ। আপনার নজরুলের যে চেতনা আপনার মধ্যে ভর করেছে, সেই চেতনার আর একটা বড় জায়গা আছে যে মৃত্যু ক্ষুধা, তার যে লেখা, তার মধ্যে আপনি দেখবেন যে সেখানে মানুষের যে শ্রেণী বৈষম্য, মানে তার নিয়তি তাকে কিভাবে, অথবা জীবন তাকে কিভাবে প্রচালিত করছে, এবং ক্ষুধা তাকে কিভাবে বিবশ করছে, তার জীবনকে বিপর্যস্ত করছে। নজরুল কিন্তু দারিদ্রকে সবসময় মহান করে তুলেছিলেন। হে দারিদ্র তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান। হয়তো দারিদ্রের কষাঘাত ছাড়া নজরুল এভাবে নজরুল হয়ে উঠতেন না। সেই কথাগুলো আমরা আপনার সঙ্গে আলাপ করব বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমরা যাব বিরতিতে। আমাদের সঙ্গে আছেন নজরুল গবেষক, কবি, লেখক নজরুল ইসলাম তামেজি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন ডক্টর নজরুল ইসলাম তামেজি। তামেজি সাহেব, আপনি দেখতে শুনতে কিন্তু অত বিদ্রোহী না, আমি আগেই বলেছি, কিন্তু আপনার ভেতরে যে আগুন চাপা, ছাই চাপা আগুন আছে, সেই আগুন দিয়ে আপনি কি পোড়াতে চান? আমার ভিতরে যে আগুন আছে, সেই আগুন দিয়ে আমি পোড়াতে চাই সমাজের সকল অনিয়ম, অন্যায় এবং অত্যাচার, যেগুলো দীর্ঘদিন যাবৎ। আমি যদি ফিরে যাই কার্ল মার্কসের দিকে, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার অফ সোশ্যোলজি, কার্ল মার্কসের ক্লাস কনফ্লিক্টটা আমাদের পড়তে হবে, আমাদের পড়া উচিত। নজরুলকে বুঝতে হলে, নজরুলের সঙ্গে কিন্তু কার্ল মার্কসের একটা রিলেশনশিপ আছে, নজরুলের সঙ্গে হেগেলের একটা রিলেশনশিপ আছে। এটা অনেকে বুঝতে পারে না, অনেকে বুঝে না। নজরুলের সঙ্গে এমিল ডুরখেইম অথবা ম্যাক্স ভেবার, এদের কিন্তু একটা রিলেশনশিপ আছে। আপনি যদি, আমরা যদি সমাজবিজ্ঞান থেকে দেখি, আমাকে অনেকে বলে আপনি তো সমাজবিজ্ঞানের লোক, সাহিত্য নিয়ে না আশা করেন। আমি বলি ভাই, সমাজবিজ্ঞানেই হচ্ছে সবচেয়ে বড় পার্ট সাহিত্যের। বরঞ্চ আমরা যেটা সাহিত্য বলি, সাহিত্য হচ্ছে সমাজবিজ্ঞানের একটা অংশ, পার্ট। কারণ সমাজবিজ্ঞান হচ্ছে বিভিন্ন, এই সমাজের বিভিন্ন, ইভেন মেডিকেল সায়েন্সও সমাজবিজ্ঞানের আন্ডার আমরা সমাজবিজ্ঞান সোশ্যোলজি, তা আমাদের পলিটিক্যাল সায়েন্স, আমাদের আমরা সোশ্যোলজি। তাহলে আমি যখন সমাজবিজ্ঞান পড়তে যাই, সমাজবিজ্ঞান পড়ার কারণেই মূলত নজরুল আমার বেশি করে ভর করে। কারণ সমাজবিজ্ঞান আমি গিয়ে যতগুলো টার্ম পেয়েছি আমরা সমাজবিজ্ঞানের, প্রত্যেক টার্মে দেখি যে নজরুলের আগেই এগুলো সম্পর্কে নজরুলের কবিতা, যেরকম ধরেন নারী স্বাধীনতা,
100 বছর আগে তার মতো করে নারী স্বাধীনতার কথা কেউ বলেনি, কেউ বলেনি, নো ওয়ান, তাই না? নো ওয়ান। আপনার তো অনেক নারী বান্ধবী আছে, আপনি প্রেম করেন আমি জানি, নজরুলের আদর্শে আপনি উজ্জীবিত। তো আপনি বলুন যে আমরা যে নজরুল নারী স্বাধীনতার কথা বলেছিলেন 100 বছর আগে, সেই স্বাধীনতাকে এখন নারীরা ভোগ করে? এখন নারীদের যে বিষয়টা, নজরুলের যে নারী স্বাধীনতার কথা, নজরুল যেভাবে নারী স্বাধীনতা চেয়েছিলেন সেই নারী স্বাধীনতা নারীরা ভোগ করে না। নারীরা কোনো কোনো ক্ষেত্রে স্বেচ্ছাচারী হয়, আমাদের অনেক রাষ্ট্রপ্রধানও স্বেচ্ছাচারী হয়েছেন, আমাদের নোবেল লরিয়েটরাও স্বেচ্ছাচারী হয়েছেন। আমরা যদি অঙ্কের সূচির দিকে তাকাই, মায়ানমারের দিকে তাকাই, তাহলে আমরা দেখব রোহিঙ্গাদের যেই রোহিঙ্গা ইনফ্লাক্স যেটাকে আমরা বলি, যে সেখানে কিন্তু তারা স্বেচ্ছাচারী হয়েছেন। কিন্তু এর অর্থ এই নয় যে এরা কিন্তু আসলে নারী সমাজকে রিপ্রেজেন্ট করেন না, তারা কিন্তু রিপ্রেজেন্ট করেন পুরুষতন্ত্রকে। এখন বিষয়টা হচ্ছে, আমি নারী স্বাধীনতা বলতে যদি শুধু নারীদেরকে মার্ক করি, এটা একটা তন্ত্র, পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র হচ্ছে সেটা যেটা অনেক সময় পুরুষতন্ত্রের শিকার আমরা নিজেরাও। নারী স্বাধীনতা মানে কি, আর আসলে স্বাধীনতার সংজ্ঞাটাকে আমরা কে ডিফাইন করব? কোনটা স্বাধীনতা? স্বাধীনতা মানে কি এই আমি রাস্তায় যেখানে যেখানে আমি আমার ড্রেস ওপেন করে আমি মলমূত্র ত্যাগ করবো, আমি তো স্বাধীন। আমি এটা কি স্বাধীনতা বলবো? ওই স্বাধীনতা আমরা চাই, সেটা তো ভিন্ন বিষয়। নারীদের যে বিষয়টা, সেই বিষয়টা আমরা জানি যে নজরুল সবসময় নারীদের স্বাধীনতার কথা বলেছেন। তিনি আমাদের যে নারীদেরকে আমরা পতিতা হিসাবে বলি, সেই নারীদেরকে তিনি মা হিসাবে বলেছেন। এবং আমরা সবসময় নজরুলের সেই বিখ্যাত উক্তি যে তোমাকে এই পতিতা বানিয়েছে সেই আসলে সবচেয়ে খারাপ এবং সমাজের অপাঙ্ক্ত মানুষ। এটা তো হলো ক্যাপিটাল মিনস অফ প্রোডাকশন, কার্ল মার্ক্সের ক্যাপিটালিজমের যে ক্যাপিটাল মিনস অফ প্রোডাকশন, এটা হচ্ছে যে মানুষকে প্রোডাক্ট বানিয়েছে। এই পতিতারা মানুষ, এদেরকে প্রোডাক্ট বানিয়েছে। কে বানিয়েছে? বানিয়েছে এই সোসাইটি। তাহলে সোসাইটি হচ্ছে এজেন্ট, এই এজেন্টটা তাকে পতিতা, যে এজেন্টটা তাকে পতিতা বানিয়েছে, আমরা তাদের কোনো বিচার করি না। তাদের সঙ্গে দিব্য আরামে চা খাচ্ছি, তাকে অনার করছি, দেখতে সালাম দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের নারীদের যে বিষয়টা, আমি নারীর কথা যদি বলি, যেমন আমাকে আপনি কিন্তু খোঁচা মেরে বলেছিলেন যে আমার নারী বান্ধবী বেশি। আসলে এটা আমার একটা কপালটা হলো, যেমন আমার 3 জন নানি, তার মধ্যে একজন নানি সফুরা খাতুন, অধ্যাপক সফুরা খাতুন, একজন নানি সায়েদা খাতুন, কবি জসীমউদ্দিনের একজন বান্ধবী ছিলেন আমার নানি, বা যে নূরজাহান আপা, রুকুনুজ্জামান খান দাদাভাই যিনি ওয়াইফ ছিলেন। তো এদের সংস্পর্শ আমি পেয়েছি, এবং এরা সাহিত্য অনেক উঁচু মানের মানসিকতা ছিল এদের। কারণ আমার এক নানি 1936 এন্ট্রান্স পাস করেছিলেন সেই মনামতি হাই স্কুল থেকে ক্যালকাটা গিয়ে। তো ওরা থরলি যখন ইংরেজি বলতে আমরা তাকিয়ে থাকতাম ওই বয়সে। এরপরে আমি যখন আসলাম, একটু বড় হতে শিখলাম, যখন আমার কিশোর মনে মানে প্রাণ দানা বাঁধতে শুরু করলো, তখন আমি আমার এক শিক্ষককে পেয়েছি। আমি তাকে খুব ভালোবাসতাম, সত্য কথা। আমাদের বিএসসি টিচার ছিল আমাদের। এখন এই ভালোবাসা মানে আপনি এটাকে কোন অর্থে নেবেন আমি জানি না। আমি তাকে ফলো করতাম, সে কীভাবে কথা বলে, ম্যাথমেটিক্স টার্মটা সে কীভাবে শেখায়, আমি তাকে আমি অনেক সময় লুকিং গ্লাসে দাঁড়িয়েও আমি তাকে ফলো করতাম। আপনার স্বপ্ন কি বলেন একজন লেখক হিসাবে? একজন লেখকের স্বপ্ন হচ্ছে এই বাংলাদেশে একটা সাংস্কৃতিক বিপ্লব হবে, সেই বিপ্লবে আমি নেতৃত্ব দিব, মানবতন্ত্র নেতৃত্ব দিবে, এবং সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং অত্যাচার মুক্ত, জালিম মুক্ত একটা রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশের নজরুল চর্চা কি সঠিকভাবে হচ্ছে? আমার মনে হচ্ছে না, কারণ নজরুলকে আমরা যে প্রেমে বন্দি করে রেখেছি, এই প্রেম থেকে বেরিয়ে নতুনভাবে কোনো গবেষণা হচ্ছে না। আপনি যখন নজরুল কোনো গবেষককে নিয়ে আসবেন, এখানে বসাবেন, আপনি তো কথা বলবেন, নজরুল তো অভাবী ছিল, নজরুল বিদ্রোহী, নজরুল যে রাষ্ট্রচিন্তা, মানুষকে নিয়ে নজরুলের যে চিন্তা, এবং নজরুলের অর্থনৈতিক মুক্তির যে চিন্তা, মানুষের অর্থনৈতিক কাঠামোর যে চিন্তা, অর্থনৈতিকভাবে যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ স্বাধীন না হবে, ফ্রি না হবে, ততক্ষণ পর্যন্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শেষ হবে না। অনেক ধন্যবাদ নজরুল ইসলাম তামিজি, আপনি নজরুলের সৈনিক হিসাবে থাকেন আমাদের মধ্যে, সেটা আমরা প্রার্থনা করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আর টিভির অক্ষরের গল্প। আমরা এই তামিজির গল্প শুনতে শুনতে আমাদের আজকের অনেক চিন্তা, অনেক সামাজিক বৈষম্যের কথা আমরা শুনেছি। নজরুলের আদর্শে আমরা এগিয়ে যাব। নজরুলকে নিয়ে তিনি আরও অনেক বেশি ভাববেন, সমাজ এবং জাতিকে নিয়ে ভাববেন। আমাদের সামনে আমাদের একটা বিশাল পথ, আমরা অক্ষর বর্ণমালার আগুনে ঝলসে ঝলসে আমাদের পথগুলোকে আলোকিত করে তুলব, এবং তামিজির মতো মানুষের আমাদের সঙ্গে থাকবেন। জ্ঞানের ভর্তিকা নিয়ে আমরা সমাজের সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আর টিভির অক্ষরের গল্পের আয়োজন আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও ধন্যবাদ তামিজি।